হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি ক্লাস 5-এর ইবিএস বইয়ের পাঠ নং 6 অসমের প্রাকৃতিক সম্পদ এবং সেগুলোর সংরক্ষণ এই চ্যাপ্টারের আমি অল অনুশীলনীর প্রশ্নোত্তর তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টারের অনুশীলনীর প্রশ্নোত্তর। তাহলে দেখে নাও অনুশীলনী। 1 নম্বর উত্তর লেখো, ক প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো? আনসার বলবে, প্রকৃতি থেকে বিভিন্ন সামগ্রী আহরণ করে যখন মানুষের বিভিন্ন কাজের ব্যবহারে উপযোগী করে নেওয়া হয় তখনই তাকে প্রাকৃতিক সম্পদ বলা হয়। কোশ্চেন নাম্বার খ হলো, নবনীকরণযোগ্য এবং অনবনীকরণযোগ্য সম্পদ বলতে কি বুঝো? আনসার হবে, যে সকল প্রাকৃতিক সম্পদ একবার ব্যবহার করার পরও তা শেষ হয় না সকল সম্পদকে নবনীকরণ সম্পদ বলে, যেমন বায়ু, মাটি, উদ্ভিদ, সৌরশক্তি ইত্যাদি। আবার কিছু কিছু প্রাকৃতিক সম্পদ একবার আহরণ করে ব্যবহার করার পর এই সম্পদ পুনরায় সৃষ্টি হতে বহু নিযুত বছর সময় লাগে। এই ধরনের সম্পদগুলো অনবনীকরণ সম্পদ বলে, যেমন কয়লা, খনিজ পদার্থ, খনিজ তেল ইত্যাদি। তারপর নেক্সট গ নম্বর দেখে নাও, অসমের রাষ্ট্রীয় উদ্যানগুলির নাম লেখো। আনসার বলবে, অসমের রাষ্ট্রীয় উদ্যানগুলি হল নাম্বার 1 কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান, নাম্বার 2 মানস রাষ্ট্রীয় উদ্যান, নাম্বার 3 হবে নামেরি রাষ্ট্রীয় উদ্যান, 4 নম্বর হবে ডিব্রু সৈখিয়া রাষ্ট্রীয় উদ্যান, 5 নম্বর হবে ওরাং রাষ্ট্রীয় উদ্যান, 6 নম্বর হবে রাইমনা রাষ্ট্রীয় উদ্যান, 7 নম্বর হবে দিহিং পাটকাই রাষ্ট্রীয় উদ্যান। তারপর নেক্সট গ নম্বর হলো, অসমের কোন কোন জেলাতে চুনা পাথর পাওয়া যায়? আনসার হবে, অসমের ডিমা হাসাও জেলার উমরাংশু এবং কার্বি আংলং জেলার কয়লাচ ও ডিলাই পাহাড়ে চুনা পাথর পাওয়া যায়। তারপর নেক্সট নম্বর হলো, অসমের বনাঞ্চলের উপলব্ধ 4 প্রকার প্রাণীর নাম উল্লেখ করো। আনসার হবে, 1 খণ্ড বিশিষ্ট গন্ডার, ডোরাকাটা বাঘ, হাতি, বুনো, মহিষ ইত্যাদি। তারপর নাম্বার 2 দেখে নাও, টিকা লেখো। কি কি দিয়ে টিকা লিখবে তুমি? ক নম্বর দেওয়া হলো অভয়ারণ্য, নাম্বার খ হলো সংরক্ষিত বনাঞ্চল, গ নম্বর হলো উদ্ভিদ উদ্যান, তারপর ঘ নম্বর হবে রাষ্ট্রীয় উদ্যান। তাহলে প্রথমে অভয়ারণ্য দিয়ে তুমি দেখে নাও, জৈব বৈচিত্র্যের উপর ভিত্তি করে সরকার প্রাকৃতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি এলাকাকে অভয়ারণ্য বলে ঘোষণা করে। অভয়ারণ্য মানুষের ঘনবসতিপূর্ণ এলাকা থেকে অনেক দূরে থাকে। এখানে বন্যপ্রাণী এবং উদ্ভিদকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। অভয়ারণ্যে বন্যপ্রাণীরা মুক্তভাবে বিচার করতে পারে। অভয়ারণ্যের গাছ যাতে বিনা অনুমতিতে কেউ কাটতে না পারে সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হয়। খ নম্বর হলো সংরক্ষিত বনাঞ্চল। তাহলে তুমি বলবে, পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণী সকলেই মানুষের জন্য উপযুক্ত পরিবেশ থাকবে, তাই বনজ সম্পদ সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বনজ সম্পদের সমৃদ্ধি কিছু প্রাকৃতিক অঞ্চলকে সরকার সংরক্ষিত বনাঞ্চল হিসাবে ঘোষণা করে। সংরক্ষিত বনাঞ্চলগুলো উদ্ভিদ ও বন্যপ্রাণী সংরক্ষণের এবং সংরক্ষণের ব্যবস্থা বন বিভাগ করে থাকে। গ নম্বর হবে উদ্ভিদ উদ্যান। উত্তর বলবে, উদ্ভিদ উদ্যান এক ধরনের সংরক্ষিত অঞ্চল যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ সংরক্ষণ করে রাখা হয়। উদ্ভিদ উদ্যানের উদ্ভিদ দর্শনার্থীরা যাতে সহজে চিনে নিতে পারে সেই উদ্দেশ্যে উদ্ভিদের গায়ে স্থানীয় নামের সঙ্গে বৈজ্ঞানিক নামের ফলক লাগানো থাকে। গুয়াহাটি চিড়িয়াখানার ভিতরে উদ্ভিদ উদ্যান আছে। তারপর নেক্সট হলো ঘ রাষ্ট্রীয় উদ্যান। প্রত্যেকটি স্বাধীন দেশের নিজ নিজ রাষ্ট্রীয় উদ্যান থাকে। একটি দেশে একের বেশি রাষ্ট্রীয় উদ্যান থাকতে পারে। রাষ্ট্রীয় উদ্যানগুলোকে বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। রাষ্ট্রীয় উদ্যানগুলোকে সাধারণত একেবারে ভিতরের এবং আশেপাশের অঞ্চল হিসেবে 2টি ভাগে ভাগ করা হয়। রাষ্ট্রীয় উদ্যানে একেবারে ভিতরের অঞ্চলে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। এই অঞ্চলটি বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত।
সংরক্ষিত। এই সংরক্ষিত অঞ্চলগুলোয় দেশ বিদেশি যে পর্যটকরা আসেন সরকার তাদের কাছ থেকে কর আদায় করে। কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যানে এক খণ্ড বিশিষ্ট গন্ডারের সংরক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। মানস ও নামেরি রাষ্ট্রীয় উদ্যানে বাঘের সুরক্ষা ও সংরক্ষণের জন্য বাঘ্র প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও, শূন্যস্থান পূর্ণ করো। ক হলো 21 মার্চ দিনটিকে ড্যাশ হিসাবে পালন করা হয়। তাহলে তুমি বলবে 21 মার্চ দিনটিকে বিশ্ব বন দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, এখানে বিশ্ব বন দিবস লিখে নেবে। নেক্সট খ নম্বর হলো প্রাকৃতিকভাবে লব্ধ সকল সামগ্রীর ড্যাশ নয়, তাহলে বলবে সম্পদ নয়, এখানে তুমি সম্পদ লিখবে। নেক্সট গ নম্বর হলো ড্যাশ এর কয়লাখানি খুব পুরনো, তাহলে বলবে মাকুম এর কয়লাখানি খুব পুরনো, এখানে তুমি মাকুম লিখবে। নেক্সট হলো ঘ নম্বর সিমেন্ট প্রস্তুত করতে ড্যাশ ব্যবহার করা হয়, তাহলে বলবে চুনাপাথর ব্যবহার করা হয়। উম নম্বর হলো ড্যাশ ও ড্যাশ অসমের দুটি প্রধান নদী, তাহলে বলবে ব্রহ্মপুত্র ও বরাক অসমের দুটি প্রধান নদী। তারপর নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখে নাও, জৈব সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তার বিষয় লিখো। আনসার হবে জৈব সম্পদ সংরক্ষিত থাকলেই মানুষের জন্য উপযুক্ত পরিবেশ অনুক্ষণ থাকবে। জৈব সম্পদগুলো মানুষের খাদ্য, বস্তু, আশ্রয়, ঔষধ এবং বিনোদনের চাহিদা মেটায়। সেই জন্য পৃথিবীতে জীবকুল তথা মানুষের অস্তিত্ব রক্ষার জন্য জৈব সম্পদগুলো সংরক্ষণ করা একান্ত আবশ্যক। তারপর নেক্সট 5 নম্বর দেখে নাও, পরিবেশ সজাগতা আনাবার জন্য 3 প্রকার ব্যবস্থা উল্লেখ করো। আনসারে বলবে পরিবেশ সংরক্ষণের সজাগতা আনার জন্য কয়েকটি গৃহীত ব্যবস্থা করা নিচে উল্লেখ করা হলো। তারপরে 1 নম্বর দিয়ে বলবে গাছের চারা রোপণ কার্যসূচির ধারা 21 মার্চ থেকে 7 দিন ধরে বিশ্ব বন দিবস উদযাপন করা হয়। এই কার্যসূচিতে বৃক্ষরোপণ করা হয় এবং জনসাধারণের মধ্যে বৃক্ষের যত্ন নেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা হয়। নাম্বার 2 দিয়ে বলবে 22 মার্চ দিনটি বিশ্ব জল দিবস হিসাবে পালন করা হয়। জল সংরক্ষণ, সুরক্ষা এবং সঠিক ব্যবহারের বিষয়ে সজাগতা আনবার জন্য সভা সমিতি করা হয়। নেক্সট 3 নম্বর হবে প্রতি বছর 5 জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। এই দিনটি পরিবেশ প্রদূষণের বিভিন্ন অপকার এবং পরিবেশ সংরক্ষণের জন্য অবলম্বন করে সাবধানতা বা ব্যবস্থা গ্রহণের পন্থা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। গাছের চারা রোপণ করা হয়। বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠিত করে এই বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হয়। তারপর নেক্সট 6 নম্বর হলো শুদ্ধ উত্তর বেছে লিখো। ক নম্বর হলো নিচের কোনটি রাষ্ট্রীয় উদ্যান, তাহলে বলবে রায়মনা রাষ্ট্রীয় উদ্যান হয়ে যাবে, তুমি এখানে রায়মনাতে ক্লিক করে নেবে। নেক্সট হবে খ নম্বর নিচের কোন পাখিটি অসমের রাজ্য পাখি, তাহলে বলবে দেওহাঁস, তাহলে এখানে তুমি দেওহাঁস বলবে। তারপর বইয়ের দেখে নাও কিছু এক্সট্রা কোয়েশ্চেন। আমি 40 নম্বর পেজের ফার্স্ট কোয়েশ্চেন হলো দেখে নাও, উল্লেখিত বনজ সম্পদের উপর ভিত্তি করে নিচের তালিকাটি পূর্ণ করো। তাহলে এখানে তুমি বনজ উদ্ভিদের নাম লিখবে, বন্য পাখির নাম লিখবে এবং বন্য প্রাণীর নাম লিখবে এখানে। তাহলে ফার্স্ট অফ অল বনজ উদ্ভিদের নাম লিখবে শাল, সেগুন, তিতা চাপা, শিশু, জারুল, হেলং, বনসোম বাঁশ, শিমুল, কদম, নলখাগড়া, খড় ইত্যাদি। তারপরে বন্য পাখির নাম লিখবে টিয়া, ময়না, শকুন, পেঁচা, ময়ূর, দেওহাঁস, সাদা, ডায়নোসরা, দানাওয়ালা হাঁস, ধনেশ ইত্যাদি। বন্য প্রাণীর নাম লিখবে এক খণ্ড বিশিষ্ট গন্ডার, হাতি, ডোরাকাটা, বাঘ, চিতাবাঘ, হরিণ, বন্য শূকর, বনগরু, ভাল্লুক, বন্য মহিষ, শিয়াল, লুক, সোনালী, বানর ইত্যাদি। তারপর নেক্সট দেখে নাও শিক্ষক শিক্ষার্থীদের থেকে জেনে নিয়ে লেখো। ফার্স্ট অফ অল দেওয়া হলো অসমের রাজ্য পাখির নাম, তাহলে অসমের রাজ্য পাখির নাম হবে দেওহাঁস। অসমের জাতীয় প্রতীকটি নাম হবে গন্ডার। ভারতের রাষ্ট্রীয় পাখির নাম হবে ময়ূর পাখি। তারপর পেজ নাম্বার 42 দেখে নাও, এখানে কোয়েশ্চেন আরও আছে যে অসমের খনিজ তেল পাওয়া যায় এমন জায়গাগুলোর নাম। তাহলে আনসারে বলবে অসমের খনিজ তেল পাওয়া যায় এমন জায়গাগুলোর নাম হবে নাহারকাটিয়া,
হিগ্রুজান, মরান, রুদ্রসাগর, গেলেকি, লাকুয়া। নেক্সট হবে খ নম্বর, কয়লা পাওয়া যায় এমন জায়গাগুলো হলো, উত্তরে বলবে কয়লা পাওয়া যায় এমন জায়গাগুলো হলো মাকুম, লিডু, মার্গেরিটা, জয়পুর, কয়লাজান, শিলভেটা। নেক্সট হবে চুনাপাথর পাওয়া যায় এমন জায়গাগুলো হলো ডিমা হাসা জেলার উমরাংশু এবং কার্বি আংলং জেলার কয়লাজান ও ডিলাই পাহাড়। তারপর নেক্সট 43 নং পেজের উপরে অংশ দেখে নাও। প্রথম দেওয়া হলো মানচিত্র দেখে ব্রহ্মপুত্র ও বরাক নদীর উপনদী সমূহের নাম লিখো। ফার্স্ট অফ অল দেওয়া হলো ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকের উপনদী সমূহগুলি কি কি লিখবে এখানে, ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিকের উপনদী সমূহ কি কি এখানে লিখবে এবং বরাকের উপনদী সমূহ এখানে লিখবে। ঠিক আছে, আর এখানে দেওয়া হলো 42 নং পেজ, এখানে মানচিত্র দিয়ে দিচ্ছে। তাহলে তুমি আনসারে বলবে ব্রহ্মপুত্র নদীর উত্তর দিকে উপনদী সমূহ কি কি হবে দেখে নাও। চাম্পাবতী, মানস, পাগলাদিয়া, পুটিমারি, জিয়া ধনশিরি, জিয়া ভরলি, সুবনশিরি, দিহাং। তারপর ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ দিকের উপনদী সমূহ কি কি হয়ে যাবে দেখে নাও। কৃষ্ণাই, কপিলি, ধনশিরি, দৈখ্য, বুড়িদিহিং। বরাকের উপনদী সমূহ কি হয়ে যাবে ধলেশ্বরী, সোনাই। তারপর নেক্সট 45 নং পেজের উপরে অংশে দেখে নাও। একটি কোশ্চেন হলো জৈব বৈচিত্র্য মানে কি, শিক্ষক শিক্ষার্থীর সাহায্যে আলোচনা করো। তাহলে আনসারে বলবে পরিবেশের বিভিন্ন প্রজাতির উদ্ভিদ, জীবজন্তু, পাখি, কীটপতঙ্গ, অণুজীব ইত্যাদি জীব যে বৈচিত্র্যের সৃষ্টি করে তাকে জৈব বৈচিত্র্য বলে। কোনো একটি অঞ্চল বন্যপ্রাণীর আবাসস্থল হিসাবে বিবেচিত হতে হলে 3টি প্রয়োজনীয় উপাদান যেমন খাদ্য, জল এবং বাসস্থান এর প্রয়োজন হয়। এই 3টি উপাদান সঠিকভাবে থাকলে জৈব বৈচিত্র্যের সৃষ্টি হয়। তারপর কিছু লাস্ট একটা কোশ্চেন দেখে নাও। প্রাকৃতিক সম্পদ বলতে কি বুঝো, তাহলে বলবে প্রাকৃতিক সম্পদ বলতে ভূপৃষ্ঠের উপরিভাগে যে ভূগর্ভের নিচে সঞ্চিত সম্পদ সমূহকে বোঝায়। নাম্বার দেখে নাও। নাম্বার 12 নম্বর দেওয়া হলো কয়টি নবনীকরণ যোগ্য সম্পদের নাম লিখো, তাহলে বলবে বায়ু, মাটি, উদ্ভিদ, সৌরশক্তি। 2টি অনবনীকরণ যোগ্য সম্পদের নাম লিখো, তাহলে বলবে কয়লা ও খনিজ তেল। নেক্সট হবে নিম্ন অসমের অঞ্চলগুলোতে পাওয়া যায় এমন 2 প্রকার মূল্যবান উদ্ভিদের নাম লিখো, তাহলে বলবে শাল ও সেগুন। তারপর আরো কয়টি দেখে নাও। অসমের কোথায় বিভিন্ন প্রজাতির বাঁশ পাওয়া যায়, তাহলে বলবে ডিমা হাসাও এর পাহাড়ে। নেক্সট হবে অসমের প্রধান নদী 2টির নাম লিখো, তাহলে বলবে ব্রহ্মপুত্র এবং বরাক নদী। নেক্সট হবে লাস্ট অসমের কোথায় কোথায় তেল শোধনাগার আছে, তাহলে বলবে ডিগবয়, নুনমাটি, বঙ্গাইগাঁও এবং নুমিলিগড়ে তেল শোধনাগার আছে।